যায় আনিস ভাই, নানা কারণে মানে বাংলাদেশে একটা ভূমিকম্প হইলো, প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা। বাংলাদেশে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হন তৈলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা। তারেক সাহেব দেশে না আসলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা। একটা আর্মিতে 3টা অফিসার বদলি হইলেও এই প্রশ্ন আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা। বিডিআর এর মামলার রায় হইলেও প্রশ্নটা আসে ইলেকশন ঠিক মতো হবে কিনা। আমি পার্সোনালি ইলেকশন ঠিক মতো হবে এর বাইরে কিছুই দেখি না। আপনি কি দেখেন? আপনাকেও আমি নির্বাচন নিয়ে সংশয় জানাতে দেখি, এটার কারণটা কি আসলে, মানে কেন নির্বাচনে আপনি সংশয়? আনিস ভাই, আপনি বলতে শুরু করার আগে আমি একটু আমাদের একজন দর্শক, উনি তার নাম লিখেছেন দান্তে 3311, তিনি বলেছেন ভাই সাংবাদিকদের আমাদের সমালোচনা করতে পারবো না কেন? সারা পৃথিবীতেই সাংবাদিকদের সমালোচনা করা যায়, এখন আপনাদের সমালোচনা সাধারণ মানুষ করতে পারবে না? ইউনুসকে সমালোচনা করেন আপনারা, কিন্তু আপনাদের করা যাবে না। অবশ্যই সাংবাদিকদের সমালোচনা করা যাবে, আমরাও সারাদিন সাংবাদিকদের সমালোচনা করি, কিন্তু সাংবাদিকদের সমালোচনার পাশাপাশি গালিও দেওয়া যাবে কিনা বা কাউকেই গালাগালি করা যাবে কিনা সেটাও আপনি একটু ভাইবা দেখবেন। ভাই আপনার নাম যেহেতু দান্তে, যাই হোক, আমি একটু আনিস ভাই আপনার কাছে আসি যে আনিস ভাই, আপনার এত সংশয় এবং আপনার সহ সারা বাংলাদেশের মানুষের এত সংশয় কেন ইলেকশনটা নিয়ে? ইলেকশন নিয়ে আসলে হইতেছে কি? ধন্যবাদ খালেদ। তবে তার আগে আমি জাস্ট একটা ছোট করে ফুয়াদ যে বিষয়টা বললো যে গণজাগরণ মঞ্চ ছিল একটা মব, এই যে মব, বর্তমান মবের সাথে যে গণজাগরণকে মিশিয়ে ফেলা, আমি জাস্ট তথ্যগত বা চিন্তাগত একটা পার্থক্য যে আছে সেটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে গণজাগরণ কখনো মব ভায়োলেন্স ছিল না, বা শাপলা চত্বর যেটা ছিল সেটা মব ছিল না, এগুলো ছিল প্রেসার গ্রুপ। তারা তাদের নির্দিষ্ট একটা দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে দাবি পেশ করেছে। গণজাগরণ কি জন্য দাবি পেশ করেছিল? কাদের মোল্লার যে ফাঁসির আদেশ দেওয়া হয়নি সেটা যাবজ্জীবন দেওয়া হয়েছিল, এবং সেখানে সরকারের আপিল করার সুযোগ ছিল না, যাতে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়, এবং তাদের ডিমান্ড ছিল যে সেই আপিলে যাতে তার ফাঁসির রায় কার্যকরার কোনো ব্যবস্থা হয়, সেটাই ছিল। গণজাগরণ যদি মব হতো তাহলে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন, তার 100 গজ দূরে ছিল গোলাম আজমের আস্তানা। আস্তানা বলবো না, আমি বলবো যে গোলাম আজমের অবস্থান। গোলাম আজম পুরো সময়টাই পিজি হাসপাতালে ছিল। আপনি যখন ঢাকায় শহরেই ছিলেন, আপনার কি মনে হয়েছে এর থেকে বড় জমায়েত বাংলাদেশে কোথাও ছিল? এর থেকে বড় শক্তি কোথাও ছিল? কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নির্দেশনা, সমস্ত রাজনৈতিক দলগুলো এক্সেপ্ট 2-1টা রাজনৈতিক দল, বিএনপি সহ, এবং বিএনপির পার্সোনালি তারা না নিলেও তাদের অনেক সমর্থক এটা সমর্থন করেছে। তো সেই অবস্থায় তারা যদি উদ্যোগ নিত যে গোলাম আজমকে আমরা এখান থেকে এনে ফাঁসি দিয়ে দেবো, সেটাকে অসম্ভব কিছু ছিল, কারণ এত বড় শক্তি ছিল। তো গণজাগরণ যদি মব হতো তাহলে সেটা করতো। এই যে আমি আরেকটা উদাহরণ দিই, না কয়েকদিন আগে যে আমির ভাই, এই ছেলেপেলেরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং শাহবাগে এসে যে দাবি জানালো, সেটা কি মব ছিল? না, মোটেই সেটা মব ছিল না, সেটাও ছিল প্রেসার গ্রুপ। তারা সরকারের উপর তাদের দাবিটা পেশ করেছে, তারা সেই অনুযায়ী সরকার বাধ্য হয়েছে। আনিস ভাই, আমার কাছে মনে হয় যদি আমরা সংজ্ঞার দিক দিয়ে আমরা এই বিতর্কটা চালু রাখি, তাইলে আসলে মব, প্রেসার গ্রুপ এগুলি নিয়ে আমরা একদিন আলাদা করে নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো। না, আমি এখানে শেষ করে দিয়েছি যে মব এবং প্রেসার গ্রুপের পার্থক্যটা বোঝার জন্য আমার মনে হয় যে অনেকে আপনার ডেফিনিশনের সাথে একমত নাও হতে পারেন আনিস ভাই, মানে আপনি হতে পারে না, আমি আমারটা যেটা মনে করি সেটা বলছি। জি জি। এখন যেটা হচ্ছে যে এই ইলেকশন নিয়ে কেন সবার সন্দেহ, আপনি যথার্থই বলেছেন যে উদাহরণগুলো হয়েছেন, যা কিছু হোক সবার সন্দেহ হচ্ছে ইলেকশন হবে কিনা। আজকে একটা রাজনৈতিক দল এই ম্যানিফেস্টো ঘোষণা করার, ম্যানিফেস্টো না, এটা কি বলবো, এই যে শিডিউল ঘোষণা করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। এখন তাতেও মানুষ সন্দেহ করছে যে ডক্টর ইউনূস কি তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে আবার 5 বছর থাকার প্ল্যান করছে কিনা। এই ধরনের আশঙ্কার 2টা কারণ আছে। প্রথমত হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। ইনক্লুসিভ ইলেকশনের কথা যখনই আমি বলি তখন মনে করে যে অনেকের গা জ্বালাপালা করে। ভাই, বাস্তবতাটা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিংবা ওই রাজনৈতিক দলের জোট সমর্থক যারা ছিল, জোটে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে। এখন যেহেতু ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে এই ইলেকশন কতদিন টিকবে, ইলেকশন হতে পারে কিনা, আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে, ভারত এখানে হস্তক্ষেপ করবে, দোহাতে এটা বিটি করছে,
এই জাতীয় একটা জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে। সেই একটা গোষ্ঠী এই এটাতে জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারি? আপনি বলছেন একটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে, আমি যদি ধরে নিই এই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কি একবারও বলছে ওরা এই নির্বাচন করতে চায়? আওয়ামী লীগ কি তারা এইটা চাক কি কোর্টে, না চাক আওয়ামী সেটা লীগ কি বিষয় না। আওয়ামী লীগ কি কোর্টে এটা নাগরিক ট্রাই হিসাবে আমি করছে? বলছি যে কোর্টে হ্যাঁ, এটা তারা ট্রাই চাইছে, করছে তারা কি? চায় নাকি? তারা বিভিন্ন সময় না, বলেছে তারা বলছে যে এই তাদের সরকার আপত্তি পরিবর্তন করে তারা তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন চায়, ইউনূস সরকারের অধীনে নির্বাচন না। করতে তারা চায় না। চায় না, কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন সুযোগ দিচ্ছি না? আমাদের কথা হচ্ছে শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল সেগুলো কলঙ্কিত ছিল কেন? তারা তারা নিজেরা নির্বাচন করেছে, রাতের ভোট করেছে, তারা মানুষ স্যাটিসফাইড হয়নি তাদের ভোটে। কিন্তু বর্তমান সময়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে, যেটা আমরা আবার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি, সেই নির্বাচনটা হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দলকে কমপ্লিটলি মাইনাস করে। সেই মাইনাস কি তারা নিজের ইচ্ছা হচ্ছে না, তাদেরকে আমরা নিষিদ্ধ করে রাখছি। শেখ হাসিনার সাথে পার্থক্য এই জায়গায়, শেখ হাসিনা আপনাকে নিষিদ্ধ করে নাই যে ইলেকশন করতে পারবেন না, কিন্তু এই আমলটা হচ্ছে যে না, শেখ হাসিনার দল 14 দল জাতীয় পার্টি এরা নির্বাচন করতে পারবে না, কিংবা 14 দল বা জাতীয় পার্টি যে করতে পারবে সেটাও বড় গলায় বলছে না, এবং আবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা যদি নির্বাচনে আসে তাহলে খারাপ হবে। তার মানে হচ্ছে যে একমাত্র শুধু আওয়ামী লীগ নয়, আরো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না এই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। আমি ধরে নিচ্ছি তাদেরকে ছাড়াই ইলেকশন হচ্ছে, কিন্তু বাস্তবতার সাথে আমাকে বলতে হবে যে এই নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা এই যেহেতু ইনক্লুসিভ হচ্ছে না, সেই জন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইলেকশনটা হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামায়াতে ইসলামী, প্লাস জামায়াতে ইসলামের এ পার্টি, বি পার্টি, সি পার্টি বা বি টিম, এ টিম, সি টিম, যার মধ্য থেকে ফুয়াদের যে রাজনৈতিক দলটা সেটাকেও একটা বি টিম, সি টিম হিসাবে ধরা হয় জামাতে ইসলামের। তো এমন একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা সাস্টেনেবিলিটি কতটুকু থাকবে, তারা আসলে কয়দিন ক্ষমতায় থাকতে পারবে, সেটা নিয়ে আশঙ্কা করছে মানুষ। ধরে নিয়েছে যে এই নির্বাচনে যারাই নির্বাচিত হোক, হয় জামাতে ইসলামী জিতুক কিংবা আওয়ামী লীগ বিএনপি জিতুক, 6 থেকে 7 মাসের মধ্যে এই যারা বিরোধী দলে থাকবে সরকারের পরিবর্তন আনার জন্য, সরকার বিরোধী আন্দোলন করার জন্য তারা আওয়ামী লীগকে ডেকে আনবে এবং আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে এরা আন্দোলন করবে। সেই জন্য মানুষের মধ্যে আশঙ্কা যে আসলে এই নির্বাচন হতে যাচ্ছে কিনা। আপনি যেটা বললেন, আপনি যেমন একটা মিনিট আমি শেষ করে দিচ্ছি, আপনি যেমন চিন্তা করেন না যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, আমারও মনে হচ্ছে যে নির্বাচন হতে যাচ্ছে এবং ডক্টর ইউনূস এই নির্বাচন করেই বিদায় নেবেন, এবং এটা কোনো সন্দেহ নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। আপনি শেষ করেন না, আপনি খালি একটু সময় দেন। আপনার থিসিসটা নিয়ে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট একটু শুনি, কারণ ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট মানে প্রশ্নে আমি একটু পরে যাই। ব্যারিস্টার ফুয়াদ, ইলেকশন ইনক্লুসিভ হচ্ছে না কারণ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সহ অন্যান্য অনেকগুলি দলকে ইচ্ছা করে ইলেকশনে বাইরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অপশন দেওয়া হচ্ছে না। এই জন্য লোকের মনে একটা আশঙ্কা আছে যে এই ইলেকশনটা হয়তো ইনক্লুসিভ হবে না। আপনি আনিস ভাইকে শুনেছেন এই ব্যাপারে, আপনি যদি একটু ছোট্ট করে বলেন, আমরা আনিস ভাইকে আবার একটু শুনে আপনার কাছে আসবো, একটু যদি 1-2 মিনিটে বলেন এটা এই থিসিসটার সাথে আপনি একমত পোষণ করেন কিনা। দেখেন, ইনক্লুসিভ ইলেকশন বলতে বোঝায় না যে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া। মানে 73 সালের নির্বাচনে কেন মুসলিম লীগ অংশগ্রহণ করে নাই, মানে এইটা তো একটা ভ্যালিড কোশ্চেন হইতে পারে না। তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ হইল, যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, তাকে অংশগ্রহণ করতে দেয়াটার মধ্য দিয়ে কোনো ইনক্লুশন থাকে না। দ্বিতীয়ত দেখেন যে আপনার পিলখানা গণহত্যা কমিশনের রিপোর্ট আসছে গত কদিন আগে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আওয়ামী লীগ দল আকারে দিল্লির সাথে কলিউশন করে এই পিলখানায় গণহত্যাটা ঘটাইছে। বর্তমানে আওয়ামী লীগের দল আকারে আইসিটিতে বিচার চলছে। আপনি মানবাধিকার কমিশনের জাতিসংঘের যদি রিপোর্ট দেখেন, সেখানে তাদের 6 সপ্তাহের আমলনামার কথা আসছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্য হেন কোনো কাজ নাই যা এই দলটা করে নাই।
রাজনৈতিক দলের যদি ডেফিনেশনে দেখেন যে 1991-এ কেন হোয়াইট পার্টিকে ইলেকশন করতে দেয়া হয় নাই, এটা কিন্তু তখন তর্ক ছিল না। 1945-এর অনওয়ার্স নির্বাচনে জার্মানিতে নাৎসিদেরকে কেন ইলেকশন করতে দেয়া হয়নি, অথবা ইতালিতে আমার মনে হয় যে ফ্যাসিস্টদেরকে কেন নির্বাচন দেয়া হয়নি, আমি আপনাকে এটা যৌক্তিক প্রশ্ন হইতে পারে না, এটা inclusion না। না, যে প্রশ্ন হইতে পারে না জায়গা থেকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। গণ অভ্যুত্থানের কথা আপনি বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ আউস্টেড হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে কখনো আমি এইটা দেখি নাই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা গণ অভ্যুত্থানের দাবি ছিল। আপনি বলেছেন যে দল আকারে দিল্লির সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা বিচারাধীন বিষয়, সেটার ব্যাপারে এখনো কোনো রায় আসে নাই। দল কোনো অন্যায় করতে পারে কিনা সেটা সারা জীবনের প্রশ্ন। আপনি বলেছেন যে 6 সপ্তাহের আওয়ামী লীগের আমলনামা, আমি বলবো যে তখন আওয়ামী লীগের হয়ে যারা সরকার পরিচালনা করেছেন তাদের দায় এটা। দল একটা ব্যক্তি না, দল একটা কোনো জান্তব গোষ্ঠী না। 1945-এ আপনি যে ফেসিস্ট হিটলারের কথা বলেছেন, হিটলার কিন্তু ঘোষণা দিয়ে জাতিগত নিধন কর্ম চালু করেছিলেন সারা ইয়েতে। শেখ হাসিনা এবং সরকার কিন্তু এখনো অস্বীকার করেন যে তারা এটা করেন নাই, ওই সময় তারা এই ঘোষণা দেন নাই যে আমরা এদেরকে মাইরা ফেলবো। হাওয়েভার এই প্রশ্নগুলি কিন্তু উঠতেছে। আমরা দল হিসাবে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাইতেছি যে ওই ইলেকশনে আসলে আমরা কম ভোট পাবো, আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে যাবে, ব্যাপারটা কি এরকম? এই জন্য আমরা ওকে ইলেকশনে আসতে অপশন দিচ্ছি না? না, এটা নির্বাচনের প্রশ্ন না, এটা প্রশ্ন হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের আলোচনা আসছে, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে না। কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে, সেটা অ্যাবসলিউটলি তার অস্তিত্বের বাইরে থেকে বিনির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে। কারণ এটা আমাদের সার্বভৌমত্বের কোশ্চেন, যে গত 16-17 বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান, আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো, তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে। তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইনক্লুড করবার জায়গাটা কোথায় আসে? সে তো পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে না, তাকে তো একটা পলিটিক্যাল পার্টি আকারে ডেফিনেশনে আসতে হবে। না, সেই ডেফিনিশনটা তারপরে দেখেন এই আলোচনাটা কখন আসতে পারে। সেই ডেফিনেশনটা তো বেরিয়েছে ফদ, আপনি ঠিক করে দিবেন না, সেটা কোর্ট বলে দিক আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টির ডেফিনেশনের মধ্যে পড়ে না, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। না, সেটা তো আমরা এই জন্য তো আমরা তার আগ পর্যন্ত আপনি এটা কি করে বলেন? ব্যক্তির দায় আপনি দলকে কি করে দেন? আসলে এটা আপনি পারেন কিনা একজন জুরিস্ট হিসেবে আপনি এটা বলেন? পারি, কারণ হচ্ছে যে হ্যাঁ পারি এই কারণে যে আপনি যদি এটা একটা বিচ্ছিন্ন কিছু লোক এটা করে থাকে, যেমন ধরেন আপনি আওয়ামী লীগকে চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা, এইটা আপনি দিতে পারবেন না, কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে। কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে, এইটার সাফিসিয়েন্ট প্রমাণ দেয়া যাবে না। কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত, গত 16 বছরে গুম খুনের সাথে জড়িত তার এই পুরো কাঠামো, তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে, এইটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে আসছে, যে পুরো কাঠামো কিভাবে জড়িত এটার সাথে। ইভেন আপনার দেখেন এই যে শুট অন সাইট, আপনি আইসিটি ওয়েল আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবেও দায় দেয়া যায়, সে ব্যাপারে জনাব আনিস আলমগীর আপনি কি আপনি শেষ করে দিই। গণভবনের সর্বশেষ যে 14 দলীয় মিটিং হয়েছে, যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো, কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো, মোবাইল শাটডাউন করা হলো, শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো, এটা কি? এটা জেনোসাইড না? এটা একটা এক্সটারমিনেশনের মতো করে আপনি আমাকে যদি ডেভিলস অ্যাডভোকেট হওয়ার পারমিশন দেন, তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল, কিন্তু পোশাকে থাকা লোকজন যখন মারা যায়, আপনার সরকার, আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, আপনি যখন সরকার প্রধান হবেন, তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন। কিন্তু আপনি আমার এই বক্তব্য অনেক অজনপ্রিয় হইতে পারে, কিন্তু আমার তো কিছু বলার নাই। আপনি যখন পোশাককে, আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন। আমি র্যাবের ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম 47 জনকে উনি কবরস্থ করেছেন, পোশাকধারী পুলিশ, যাদের গ্লাসও কেউ নিতেছিল না। ঠিক না? সেটা তো একটা অন্য সিচুয়েশন। আপনি সেই সিচুয়েশন, আর সেই সিচুয়েশনকে আপনি একজন জুরিস্ট হিসেবে আপনি একটা বলেন যে এইটাকে আপনি গণহত্যার আপনি সংজ্ঞা দিতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু ঘটনা হইতেছে যে এর জন্য আপনি দল ইলেকশন করতে পারবা না, এইটার মধ্যে যাইতে পারবা না, এটা আপনি আসলে বলতে পারেন?
হ্যাঁ পারি তো, কারণ দলটা তো এই পুরো কাঠামো তো এটার সাথে ইনভলভ হয়ে গেছে। ওকে 14 দল মিলে তো এই মিটিংটা করেছে। অতএব এটা তো শুধু হাসিনা একা করে নাই রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে। গণভবনের সর্বশেষ মিটিং তো 14 দল দল আকারে সিদ্ধান্ত নিয়েছে তারা মিলিটারি কারফিউ ডিক্লেয়ার করবে, তারা শুট অন সাইট পলিসি এনফোর্স করবে, এবং তারা সেটা না, করেছে। সেটা তারা এনফোর্স যেটার করতে পারে নাই তো। ফলশ্রুতি- আপনার মনে থাকবে শুট অন সাইট না, কোনো শত মানুষ পলিসি মারা ছিল গেছে না, না। তার সেনাপ্রধানই বলছে তারা কাউকে গুলি করবে না। 1400 মানুষ তাহলে কেমনে খুন হইলো? 1400 মানুষের তুমি খুনের কেমনে ব্যাপারটাও কিন্তু মানে আমার খুবই আফসোস, আমার খুবই আফসোস যে আমি এই পক্ষ থেকে কথা বলতেছি। 1400 মানুষ খুনের যে কথা বলছে সেটার মধ্যে কিন্তু এটা অগাস্ট 14 তারিখ পর্যন্ত আপনি দেখেন, ওইটাও আমাদের খেয়াল করতে হবে কিন্তু। সুতরাং এত সহজে আপনি 1400 বলে ফেলেন না। কারণ হচ্ছে যে অগাস্টের 14 তারিখ পর্যন্ত কিন্তু ঘটনা। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা আছে তো ভাই, যে মানুষটা বলেন। গুলিবিদ্ধ হয়েছে 5 তারিখ পর্যন্ত, কিন্তু হাসপাতালে কাতরায় মারা গেছে 14 তারিখ। না, এটা হাসপাতালের মৃত্যুর কেস না ভাই, আপনি আবার দেখেন, হাসপাতালের মৃত্যুর কেস না, পুরনো আহতর কেস না এটা। হাউএভার, আমি একটু জনাব আনিস আলমগীরের কাছে আসি। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকে যাই হোক, আপনাকে বলার আগে আমি একটু বলে নিই, একজন কামাল হোসেন উনি বলছেন, পার্সোনালি আপনাকে অনেক পছন্দ করি বা ভালোবাসি খালেদ ভাই, কিন্তু আমার মনে হয় আপনার কথা এবং আচরণে মনে হয় উপস্থাপনা আপনি পার্সিয়ালিটি করেন। ওকে, সরি ভাই, আমি একটু হানিস ভাই আপনার কাছে আসি। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলতেছেন যে আসলে তো শেখ হাসিনা একজন ব্যক্তি মাত্র নন, একটি দলকে প্রতিনিধিত্ব করতেন, এবং আওয়ামী লীগের কোন লোককে আমরা কিন্তু শেখ হাসিনার এই যে, আমি খালি জুলাই আগস্ট বলবো না, 15 বছর ধরে উনি যে দুঃশাসন চালিয়েছেন, আওয়ামী লীগের কোন লোক আওয়ামী লীগের থেকে এটি বলেছেন, আওয়ামী লীগের কোনো কাউন্সিলে বলেছেন, অন্য কোনো সময় বলেছেন বা বলার চেষ্টা করেছেন, সেইটা পর্যন্ত তো আমরা দেখি নাই আসলে। তাহলে সেই ক্ষেত্রে সেই দলটা এটার জন্য কেন সাফার করবে না? সেটার জন্য শুধু ব্যক্তি কেন আমরা আওয়ামী লীগকে আরো বেয়ার করতে হবে? আমরা কেন এই আওয়ামী লীগকে বহন করে বেড়াবো? এটা কারণটা কি আসলে? ওকে, এই ক্ষেত্রে আমি বলি যে ফুয়াদ যে যুক্তি দেখাচ্ছে, যে সেই যুক্তি তাহলে আমার রাষ্ট্রে সমভাবে প্রয়োগ হতে হবে। আমি যখন 71-এর গণহত্যাকারী রাজনৈতিক দলটিকে এই ইলেকশনে অংশ নিতে দিচ্ছি, আমি যখন প্রমাণিত সত্য আমার চোখের সামনে আছে, যেভাবে তারা মেরেছিল, তারা আলবদর আলশামস করে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সাধারণ মানুষদের হত্যা করেছে, সামরিক বাহিনীর সহায়তা করে নিরীহ মানুষকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, সেই রাজনৈতিক দলটা কি আমি 71-এর গণহত্যাকারীর এই রাজনৈতিক দলটি তাকে সাজা না দিয়ে তাহলে ইলেকশনে দিতেছি, আবার 24-এর গণহত্যাকারী একটা রাজনৈতিক দলকে আমি নির্বাচনে দেব না, কোন যুক্তিতে বলি? সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমি একটু বলবো আনিস ভাই, 71-এর গণহত্যা আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে তারপরে বলবো। নাৎসি পার্টির সাথে এখন তুলনা হচ্ছে আওয়ামী লীগের। তো ঠিক আছে, নাৎসি বাহিনীকে আদালতে একটা দুর্বৃত্ত দল হিসেবে প্রমাণ করে তারপর তাকে ব্যান করা হয়েছিল, এবং ইন্টারন্যাশনালি করা হয়েছিল। ইন্টারন্যাশনাল আদালত, বাংলাদেশে এমন একটা কোনো আদালতে সেটার কোনো বিচার হচ্ছে? আমার ইচ্ছা হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে বন্ধ করে দিলাম, আওয়ামী লীগকে, সেটা তো হচ্ছে না। আওয়ামী লীগকে যদি তার কার্যক্রমের জন্য দল হিসাবে বিচার করতে হয়, তাহলে সেরকম পরিস্থিতি তৈরি করতে হবে, সেটা আদালতে আনতে হবে। তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, আওয়ামী লীগ কার খালো, আমার কি, তোমার কি, বা অন্যের কার কি? আওয়ামী লীগ যদি দুর্বৃত্তের দল হয়ে থাকে তাহলে সাজা পাবে। আনিস ভাই, কথা হচ্ছে আনিস ভাই আপনার বক্তব্য না মেনে করছে কেন? আনিস ভাই, আপনার বক্তব্য বুঝতে পারছি। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি যেটাকে 71-এর গণহত্যাকারী দল বলছেন, সেই দলটিকে প্রথম ক্ষমা তো করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাইপ্যাট্রিয়ট এগ্রিমেন্টের মাধ্যমে 1973-তে। আমরা দেখেছি যে এই দলটিকে রাজনৈতিক পুনর্বাসনের সকল প্রক্রিয়া 1978, 79, 91 হয়ে 96-তে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয়ে শেখ হাসিনা সেটার মধ্যে থেকে অংশগ্রহণ করে, এমনকি আমরা যদি আরেকটু পিছনে যাই, 1991 সালে শেখ হাসিনা যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন তাকে আমরা দেখেছি দোয়া নিতে সেটা যাইতে। সেইটার তো এখন আর এই প্রশ্ন নাই যে কেন গণহত্যাকারী একটি দলকে রাজনীতি করতে দেওয়া হবে। আওয়ামী লীগ তো এই প্রশ্ন কখনো তুলে নাই। এখন যারা এই প্রশ্ন তুলতেছেন এবং এই প্রশ্নটা তুলতেছেন যে আমাকে গুলি করে মারা হয়েছে, আমাকে গুলি করে মারার অর্ডার দেওয়া হয়েছে, আমাকে 15 বছর ধরে ইলেকশন করতে দেওয়া হয় নাই, তাকে আমরা কেন, আমরা জনগণ, মানে আমরা তো পক্ষ বিপক্ষে না, আমরা জনগণ, সত্যি সত্যি আমি বুঝতে চাই, আমরা জনগণ কেন আওয়ামী লীগকে আর বহন করে বেড়াবো? আওয়ামী লীগকে
আর বহন করে বেড়াবো। আওয়ামী লীগ কেন আর আমাদের মানে সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে? কেন এটা আউট অফ সিলেবাস হবে না? হতে পারে আওয়ামী লীগ কেন আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে না, সেটা মানুষ ডিসিশন নেবে। আওয়ামী লীগের নেতা কর্মী আছে যারা, তারা ডিসিশন নেবে। আওয়ামী লীগের যারা ওয়েল উইশার আছে তারা কিভাবে আওয়ামী লীগকে ডিল করবে তাদের ব্যাপার। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যখন দুইটা রাজনৈতিক দলকে যখন আমার সামনে আনা হবে, আমি আমার দৃষ্টিতে বলবো, এখন শেখ হাসিনা তাকে মাফ করে দিল, শেখ হাসিনা ওই দলের সাথে আন্দোলন করলো, শেখ হাসিনার দলের কেউ যায় ওই প্রেসিডেন্ট প্রার্থীর পা ছুঁয়ে আসলো, এগুলোতে আমার কি এসে যায়? আমি তো আওয়ামী লীগের কেউ না, বা আওয়ামী লীগকে ধারণ করার জন্য এখানে বসে কথা বলি না। অর্থাৎ আপনি আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, আপনি ন্যায়সঙ্গত আওয়ামী লীগ জায়গা যদি থেকে অন্যায় করে থাকে, সেই অন্যায়কে আমি সাপোর্ট করব কেন? আমি কি তাকে গ্যারান্টি, আমি কি তাকে ওই ম্যান্ডেট দিয়েছি তোমার যা ইচ্ছা তা করবে? আমি তাকে যেমন ম্যান্ডেট দিই নাই, তেমনি গণহত্যাকারী 71 গণহত্যাকারী দলগুলোকে আমি ম্যান্ডেট দিচ্ছি না। এটা আমার ব্যক্তিগত অভিমত। রাইট, আমি একদম পরিষ্কার, জনাব আনিস আলমগীর তার একটি ন্যায়সঙ্গত জায়গা থেকে, উনার ম্যান্ডেটের জায়গা থেকে এটা উনি বলতেছেন, উনার বক্তব্য একদম পরিষ্কার এবং আমিও বুঝতে পেরেছি।